কয়েক গ্লাস রস খেয়ে থামলো সারহা। আবির্ভাব আরো এক হাঁড়ি রস কিনে নিল বাসার সবার জন্য। গাছকে জাবল দাম দিয়ে সারার হাতে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঠান্ডায় গলা বসে গেছে ছবির, নাক দিয়ে পানি আসছে, সাথে মাথা ব্যথা। অয়ন ছবির হাত মুখ ধোয়ার জন্য চুলে গরম পানি করতে দিয়ে এসেছিল। পানি উঠাও। রান্নাঘরে তন্ন করে পানি খুঁজেছে, কোথাও পানি নেই। বাধ্য হয়ে আরেক পাতিল পানি গরম করে নিল গ্যাসের চুলায়। তবে তার একটা কথা মাথায় ঢুকছে না, এত সকালে শুধু মাত্র আঙ্কেল উঠেছে। আঙ্কেল আর অয়ন প্রায় একই সাথে উঠেছে। হায়দার মিয়া উঠে মসজিদে রওনা হয়েছে, তাহলে তার পানি নিল কে? তার ভাবনার মাঝে পানি গরম হয়ে গেছে। এক মগ পানি তুলে নিয়ে ছবিকে ফ্রেশ করিয়ে দিল। ছবি বায়না ধরেছে ছাদে যাবে। এতদিন পর বাড়ি এসেছে ছাদে। ফুল গাছগুলো দেখার জন্য তার মন উতলা হয়ে উঠেছে। অয়ন বারবার বারণ করছে, তবে ছবি শুনতেই নারাজ। সে এখনই ছাদে যাবে, মানে এখনই যাবে। বাধ্য হয়ে ছবিকে নিয়ে ছাদে ছুটল। পুরো ছাদে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলে ভরা। শীতের মৌসুমে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকার সমারোহ প্রাণ জুড়ায় ছবির। প্রায় 10 রকমের চন্দ্রমল্লিকার গাছ ছাদে। ছবি হাত দিয়ে প্রতিটি ফুল আলতো করে হাত বুলালো। আর একদম ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ পড়লো গেটের দিকে। কুয়াশায় আবসা আবসা বোঝা যাচ্ছে গেট দিয়ে ভেতরে কেউ আসছে। আর ভ্রুকুটি নিল, কেমন চেনা চেনা লাগছে। কিছুটা এগিয়ে আসতে খেয়াল হলো এরা আবির্ভাব আর সারহা। দুজনেই হাত ধরে বেশ হেসে হেসে কথা বলছে। অয়নের মনে ভালো লাগার সৃষ্টি হলো। দুজনের সম্পর্কটা যে স্বাভাবিক হয়েছে তাদের কথা বলার ধরন দেখে বোঝা যাচ্ছে। আবির্ভাবদের বাসার ভেতর ঢুকতেই দেখে ছবি নিচে নেমে আসলো। সারা আবির্ভাবের হাত থেকে রসের হাঁড়ি নিজের কাছে নিয়ে ছবির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও রস খাও। তুমি রস কোথায় পেলে আপু? আমরা তো রস খেতে বের হয়েছিলাম, ভাবলাম তোমরা বাসায় আছো তাই সবার জন্যই নিয়ে আসলাম। অয়ন ছবির হাত থেকে হাঁড়ি কেড়ে নিয়ে বলল, সবাই খাবে, শুধু ছবি খাবে না। ছবি করুণ চোখে তাকালো অয়নের দিকে। তা কি লাভ নেই, তোমার ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার উপর রস খেলে আরো বেশি ঠান্ডা লেগে যাবে। আবির্ভাব ব্যস্ত কণ্ঠে বলল, ঠান্ডা লেগেছে মানে? কিভাবে লাগলো দেখি আমার কাছে। আয় তো বাবু সোনা, মাথা ব্যথা করছে, জ্বর আছে নাকি দেখি তো। উফ ভাইয়া, আমি একদম ঠিক আছি। কাল শীতের মধ্যে এসেছি, এজন্য একটু ঠান্ডা লেগেছে। গরম পানি খেলে ঠিক হয়ে যাবে। তোমাদের হাত পা তো একদম ভিজে গেছে, যাও ফ্রেশ হয়ে নাও। ছবি অয়নের হাত থেকে রসের হাঁড়ি কেড়ে নিয়ে ছুটলো ডাইনিং রুমে। সারা ও আর দাঁড়ালো না, কলপারে গিয়ে পা ধুয়ে নিল। অয়ন আবির্ভাবের একদম গোল ঘেসে দাঁড়ানো, ফিসফিসিয়ে বলল, রান্নাঘর থেকে গরম পানি নিয়েছে কে ভাইয়া? আবির্ভাব চমকালো, তুতলিয়ে বলল, আমি জানবো কি করে? আমি রান্নাঘরে চিনি না, আর পানি নিব কিভাবে? বাসার সবার আগে তুমি উঠেছ, আর আমার কাছে প্রমাণ আছে তুমি পানি নিয়েছ। কি প্রমাণ? অয়ন পকেট থেকে আংটি বের করে আবির্ভাবের হাতে দিল। এই নাও তোমার আংটি। আবির্ভাব চোখ বন্ধ করে নিল, ফিটফিট করে বলল, এই রে, ধরা খেয়ে গেলাম। এখন অন্তত স্বীকার করো তুমি নিয়েছ। আবির্ভাব তাৎকিরি হেসে বলল, তোদের জন্যই তো এত কষ্ট করা। অয়নের মাথার উপর দিয়ে গেল আবির্ভাবের কথা। ফ্রিকুচকে বলল, আমাদের জন্য এত কষ্ট করলে মানে? তোদের মামা ডাক শোনানোর জন্য এত কষ্ট করলাম, কোথায় বাহবা দিবি তা না করে আমাকে চোর প্রমাণ করতে ব্যস্ত। অয়নের খুক কাছে উঠে গেল। আবির্ভাব এমন অপ্রস্তুতর কথা বলবে এটা তার ধারণার বাইরে ছিল। সেই সকাল থেকে আবির্ভাবের ফোনে প্রায় 1000টা মেসেজ করেছে শেখর। প্রত্যেকটা মেসেজ একই, মিস ইউ স্যার। প্রথম দিকে ব্যাপারটা আবির্ভাব তেমন গুরুত্ব দেয়নি। পরপর একই মেসেজ থেকে ফৌজিগুলো গুটালো, ফোন বের করে টাইপিং করলো। মে আই নো দ্য রিজন ফর সাডেনলি মিসিং মি সো মাচ? শেখর মেসেজের রিপ্লাই না দিয়ে সরাসরি কল করলো। আবির্ভাব রিসিভ করে তৎক্ষণাৎ কণ্ঠস্বর অতি মধুর করে বলল, কি ব্যাপার শেখর, কি হয়েছে বলো তো? শেখর আমতা করছে। কি বলতে কল করছো ডিরেক্ট বলো, এমন হেয়ালি করছো কেন? স্যার আসলে অফিসের কাজ মোটামুটি শেষের দিকে, কাল পরশু 2 দিন অফিস ছুটি। ও ভালো তো, তাহলে 2 দিন রেস্ট নাও। আপনারা গ্রামে অনেক মজা করছেন তাই না স্যার? বাচ্চাদের মতো প্রশ্ন করছো কেন? আমি আসলে গ্রামে সেভাবে কখনো যাই নাই, সেজন্য বলছিলাম আর কি। ভালোই কাটছে সময়, তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। আসলে স্যার আমি কি আপনার সাথে জয়েন করতে পারি স্যার? অবশ্যই জয়েন করতে পারো, তবে ওদিকটাই দেখভাল করবে কে? স্যার আপনি তো লোক ঠিক করলেন, আমাদের আরও কয়েকজন লোক আছে, কালু আছে। 2 দিনেরই তো ব্যাপার, যদি অনুমতি দিতেন। ঠিক আছে, তাহলে এখনই রওনা হও, আমরা কাল পরশু চলে যাব আবার। ওকে স্যার।
সারাত ঘুমাতে পারেনি জেবাকে একা রুমে থাকতে দেওয়া হয়েছিল। রুমের জানলার ছিটকে নিয়ে আটকানো যায় না। হালকা বাতাসে জানলা খটখট শব্দে জানলার বাইরে কারো চলাচলের শব্দ স্পষ্ট শুনেছে। ভয় ঘুম আর চোখে ধরা দেয় নাই। লেপ কাঁথা জড়িয়ে বিছানায় গুটিসুটি মেরে বসেছিল। অজানা জায়গায় বেশ ভয় লাগছিল হায়দার মিয়া জেবাকে। অবশ্যই সাইমার সাথে ঘুমাতে বলেছিল, কিন্তু জেবা কারোর সাথে বেড শেয়ার করতে পারে না, বিধায় এই রুমটায় তার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ভোরের দিকটায় যদিও একটু চোখ লেগে আসছিল। পাশের বাসার বিকট ঝগড়ার শব্দে শেষমেশ ঘুমটুকু টাটা বাই বাই বলে বিদায় নেয়। ঘুম না আসলেও শীতের সকালে বাইরে বের হওয়া মোটেও ইচ্ছে হচ্ছিল না তার, তাই দেরি করে বাইরে বের হলো। পরনের জিন্স আর হুজি, বোরখার নিচে এগুলোই পরা ছিল, কিন্তু এখন কেমন অস্বস্তি লাগছে। গ্রামের মানুষ সচরাচর এই সকল পোশাক দেখলে কেমন নাক ছিটকায়। পোশাক পাল্টাবে তার তো উপায় নেই, এক্সট্রা কোনো পোশাক নিয়ে আসে নাই। বারান্দায় দাঁড়িয়ে জেবাকে এমন গম্ভীর চিন্তা করতে দেখে ছবি এগিয়ে আসলো, ভাঙা গলায় বলল। আপু কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত লাগছে কেন? জেবা হাসার চেষ্টা করলো, মৃদু স্বরে বলল। তেমন কিছু না, আসলে শাওয়ার নেওয়া জরুরি ছিল, কিন্তু আমি তো পোশাক আনি নাই কোনো। ওহ, এই ব্যাপার। দাঁড়ান, এখনই পোশাক এনে দিচ্ছি, আপনি গোসল করে নিন। ছবি একটা সুতির 3 পিস এনে জেবার হাতে দিয়ে বলল। আপু, গোসলখানায় গরম পানি রাখা আছে, গোসল করে নিন। ঠিক আছে। জেবা তাড়াহুড়ো করে গোসলখানায় ঢুকে চিৎকার দিল। গোসলখানার সাদা টাইলস রক্তে লাল হয়ে গেছে। জামা কাপড় ভেতরে রেখে দৌড়ে দিল বাইরে। জেবা চিৎকারের শব্দ কানে যেতে ছুটে আসলো সবাই। জেবা কাঁপছে থরথর করে, অয়ন ব্যস্ত কণ্ঠে বলল। কি হয়েছে? জেবা চোখ বন্ধ করে কাঁপা স্বরে বলল। ওয়াশরুমে রক্ত অনেক। অয়ন দৌড়ে এসে ওয়াশরুমের দরজা খুলে পুরোপুরি ফ্লোর পরিষ্কার, কোথাও রক্তের দাগ পর্যন্ত দেখা যাচ্ছে না। ফের জেবার কাছে এসে বলল। কোথায় ওয়াশরুম? একদম পরিষ্কার। কি? আমি নিজ চোখে দেখলাম রক্ত। জেবা ছুটলো ওয়াশরুমের দিকে। সত্যি একদম ক্লিন। রক্ত গেল কোথায়? চোখের দেখা এভাবে ভুল হতে পারে নাকি স্বপ্নে জেবার হ্যালুসিনেশন? সকাল সকাল রেনা ছুটে এসেছে ভাইয়ের বাড়িতে। সবে মাত্র 2 দিন হলো নিজ বাড়ি গিয়েছিল, তবে হায়দার ফোন দিয়ে জানিয়েছে ছবি আর নতুন জামাই এসেছে এখানে। রেনার মন আর বাড়িতে টিকে নাই। জামিলা বেগম যে জামাই মেয়েকে ঠিকমতো আপ্যায়ন করবে না, সেটা সে খুব ভালোভাবেই জানে। নিজের পোষা কয়েকটা দেশি হাঁস, মুরগি, ডিম, পাকা নারিকেল, খেজুর, গুড় নিয়ে চলে এসেছে ভাইয়ের বাড়িতে। ছবির পছন্দের সকল পিঠা বানিয়ে খাওয়াবে এই জন্য। শামিমা এসেছে কিছুক্ষণ হলেও, বাসা এখন বেশ রমরমা পরিবেশ। সাইমা আর এখন আগের মতো ছবির সাথে খারাপ ব্যবহার করছে না, বেশ সবারই বেশ যত্নার্থী করছে। কখন কার কি লাগবে সে ব্যাপারে বেশ নজরদারি করছে। রাইয়ান ফোন দিয়ে জানিয়েছে তারাও শেখরের সাথে আসছে। হায়দার মিয়া বেশ খুশি হয়েছে সবার এখানে আসার আগ্রহ দেখে। তার অন্যরকম ভালো লাগা কাজ করছে। ছায়ানীর ভিলার সৌন্দর্য দেখে সারা মুগ্ধ হচ্ছে বারংবার। গ্রামে এই প্রথম তার পা রাখা, আগে কখনো গ্রামে আসার সুযোগ হয় নাই। ছায়ানীরের সামনেটায় দেশি ফুলের সমারোহ, পাশের বড় বকুল গাছটায় দোলনা ঝোলানো, তার একটু দূরে শান বাঁধানো বড় পুকুর। সারা দোলনা গিয়ে বসল। ধাক্কা দিব? সারা ঘুরে তাকালো, পেছনে দাঁড়িয়ে আছে আবির্ভাব। মৃদু স্বরে বলল। আপনি এখানে? আপনাকে তো দেখলাম ফোনে কথা বলছেন, এখানে আসলেন কখন? তুমি যখন এসেছো তখনই এসেছি। আমার বউয়ের উপর আমার সব সময় নজর থাকে, বুঝলে? দড়ি শক্ত করে ধরে বসো, আমি ধাক্কা দিচ্ছি। ঠিক আছে। দোলনা বেশ খানিক সময় দোল খাওয়ার পর পুকুর পাড়ে গিয়ে বসলো দুজন। বাঁধানো সানে শ্যাওলা পড়েছে নিচের দিকে। শীতের দিনেও পানি পুকুরে চৈচম্বর। গ্রামের বেশ কিছু কম বয়সী ছেলে মেয়ে পুকুর পানিতে বেশ মজা করে গোসল করছে। স্যার বেশ ইচ্ছে করছে পুকুরে গোসল করতে, কিন্তু সাঁতার না জানা ইচ্ছেটা পূরণ করা সম্ভব না। আবির্ভাবের দিকে তাকিয়ে বললাম। আচ্ছা, এই পুকুরে পানি খুব গভীর? দেখে তো তাই মনে হচ্ছে, কেন বলো তো? সারা ঠোঁট উল্টালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সাহস করে বলল। আমার না খুব ইচ্ছে করছে পুকুরে গোসল করতে। একদম না, এখন শীতের দিন, পুকুরের পানি হিমশীতল ঠান্ডা, পুকুরে গোসল করা যাবে না। বেশি না, অল্প একটু করব প্লিজ। সবাই মিলে পুকুরে গোসল করার মজাই আলাদা। সবাই করছে কোথায়? তুমি তো একাই করতে চাচ্ছ। ওই যে বাচ্চারা করছে, আমিও করব। ওদের অভ্যাস আছে, তোমার ঠান্ডা লেগে যাবে। একদিনের ব্যাপার, ঠান্ডা লাগবে না। আবির ফ্রিকুচকে নিল, স্যারের কাঁধে হাত রেখে নিজের দিকে টেনে আনলো, ফিসফিসিয়ে বলা। সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না জন্য বেশ তো গরম পানি চুরি করালে।
এখন সেই ঠান্ডা পানিতে গোসল করার জন্য লাফাচ্ছ? আমি কি বলেছিলাম আপনাকে গরম পানি এনে দিতে? আবির্ভাব পিটপিট করে বলল। যেভাবে তাকিয়েছিলে বলার দরকার হয় নাই আর। কিছু বললেন? না না। আবির্ভাব সারাকে পেছন থেকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে বলল। গোসল করতে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? রাতের ডিলটা ফাইনাল করি চলো। কিসের ডিল? এই যে সকালে বিনা অভিযোগে গোসল সেরে নিবা। অসভ্য কোথাকার, আপনার মুখ দিয়ে ভালো কথা বের হয় না, তাই না? আবির্ভাব ঠোঁট কামড়ে হাসছে। আমি ওসব জানি না। রাজি থাকলে বলো, না হলে বাসায় চলো। সারা গাল ফুলিয়ে নিল, ছোট্ট করে বলল। ঠিক আছে। আবির্ভাব চমকে উঠল, উত্তেজিত কঞ্চে বলল। সত্যি তুমি রাজি? সারা চিবুক নিচে নামালো, উত্তরে আর কিছু বলল না। আবির্ভাব হাতের ঘড়ি, ওয়ালেট, ফোন, জ্যাকেট খুলে পুকুর পাড়ে রেখে সারাকে নিয়ে ধীরে পুকুরে নামলো। সারার হাত শক্ত করে ধরে রেখেছে নিচের সিঁড়িগুলোয়। মাত্র তৃতীয় শাওলা, পায়ের ব্যালেন্স হারানো অসম্ভব কিছু নয়। পুকুরের পানি বরফের ন্যায় ঠান্ডা। সারা সই কেঁপে উঠল। কিনারে গলা অব্দি পানি, আর একটু এগিয়ে গেলে তুলিয়ে যাবে। আবির্ভাব সারাকে একদম নিজের কাছে টেনে আনল। চলো সাঁতরে ওই পারে যাই। আমি তো সাঁতার জানি না। সমস্যা নেই, আমার গলা পেঁচিয়ে পিঠে চড়ো, আমি নিয়ে যাচ্ছি তোমায়। সারা চোখ মুখ চকচকে হয়ে উঠল। কথা ব্যয় না করে আবির্ভাবের পিঠে চলল। শীতে হাত যেন বরফ বনে গিয়েছে। শক্ত করে কিছু চেপে ধরারও দায়। হাতের ব্যালেন্স হারালো সারা। ঠায় না থাকায় মুহূর্তেই তলিয়ে গেল গভীর পানিতে। গলা আলগা হওয়ায় চমকে উঠল আবির্ভাব। তৎক্ষণাৎ ঘাড় ঘোরালো পেছনে, কেমন দম বন্ধ হয়ে আসছে। সারা নিয়ে তলিয়ে গেছে পানিতে। মূর্তি ডুব দিল পানির গভীরে। কয়েক সেকেন্ড খুঁজে বের করলো প্রাণের অর্ধাঙ্গিনীকে। সারা চোখ মুখ কেমন লাল হয়ে উঠেছে, পাতলা ঠোঁটে কম্পন অবিরত। বিরামহীন কেসে চলেছে আবির্ভাব, কথা বলতে পারছে না। কয়েক সেকেন্ডে যেন থমকে গিয়েছিল পৃথিবী। কাপা কাপা স্বরে বলল। গলা ছেড়ে দিয়েছিলে কেন? যদি কিছু হয়ে যেত তোমার? হাতের ব্যালেন্স ঠিক রাখতে পারি নাই। আবির্ভাব মুহূর্তে আশে পৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে ধরলো সারাকে। ভয়ার্থ কণ্ঠে বলল। জানো, কয়েক সেকেন্ডে আমার বুকের ভিতরে কেমন ঝড় বয়ে চলেছিল। উঠো, আর গোসল করতে হবে না। আরেকটু প্লিজ। একদম না, আর একটু থাকলে বরফ হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না। আজ তোমাকে হারিয়ে ফেললে আমি শেষ হয়ে যেতাম সারা। এই ধরনী থেকে হারিয়ে যেত আবির্ভাবের অস্তিত্ব। তুমি ছাড়া জীবন যেন বৃষ্টিহীন আকাশ, নিঃসঙ্গ বিবর্ণ মরুভূমির মতো শুষ্ক। সারা চেয়ে আছে আবির্ভাবের দিকে। এই মানুষটাকে চেনা বড্ড দায়। খানিক মজা করে বল। আমি না থাকলে নতুন কেউ শূন্য জায়গা পূরণ করত। জীবন তো থেমে থাকে না কারোর জন্য। আবির্ভাবের দৃষ্টি কঠোর, ধমকে বলল। একদম বাজে কথা মুখে আনবে না, উঠো চলো। সারা আর কথা বলতে পারল না। আবির্ভাব সারার হাত ধরে অতি যত্ন সহকারে উপরে তুলে আনল। এত সময় পুকুরে থাকায় ঠান্ডা কম বুঝলেও এখন শরীর যেন অবশ্যই আসছে। আবির্ভাব পাড় থেকে জ্যাকেট তুলে সারার গায়ে পেঁচিয়ে দিয়ে ভাজা খুলে তুলে বাসার ভেতরে নিয়ে আসলো। দুপুরে আজ রোদের তেজ নেই বললেই চলে। উঠোনে পাটি বিছিয়ে নানা রকম পিঠে বানাতে ব্যস্ত রেহেনা। হাতে হাতে সাহায্য করে দিচ্ছে শামিমা আর সাইমা। ছবি সাহায্য করতে এসেছিল, রেহেনা ধমকে তুলে দিয়েছে। গ্রামের বয়স্ক দুজন মহিলা পিড়িতে হাতে বানানো সেমাই কাটছে। সারা আর জেবা পাশে চুল নিয়ে বসে মনোযোগের সহিত সেগুলো দেখছে। সারা নানান প্রশ্ন, এত দ্রুত কিভাবে সেমাই কাটছে আর পিড়িতে লেগে যাচ্ছে না কেন? সারা এহেন প্রশ্নে গ্রামের মানুষের কাছে নিহাতি বোকা বোকাই শোনাচ্ছে। একজন দাঁত কেলিয়ে বলল। বেটি, একদম সহজ। আস্তে কইরা চাপ দিতে হয়, তাইলে পিড়িতে লাগে না। এত দ্রুত করছেন কিভাবে আন্টি? আমাগরে অভ্যেস হয়ে গেছে। আমাকে একটু শিখিয়ে দেবেন? আসো, শিখাইয়া দিচ্ছি ভালোভাবে। সারা বসলো পাটিতে। মহিলারা দেখানো মতোই কিছুটা আটা হাতে তুলে নিয়ে পিড়িতে চাপ দিতেই হাতে আর পিড়িতে লেপটেই গেল। ঠোঁট উল্টে তাকালো মহিলাটার দিকে। পারছি না তো আন্টি। হাতে একটু শুকনো গুঁড়ো নাও, তারপর ধীরে ধীরে চাপ দাও পিড়ির সাথে। সারা আবারও চেষ্টা করলো। প্রথম কয়েকবার ব্যর্থ হলেও এখন মোটামুটি পারছে। যদিও বাকি সবার মতো ভালো হচ্ছে না, তবু যেটুকু হচ্ছে ও অতটুকুতেই খুশি। ছি, ওরে এসব বানাতে দিছে কে? এই তুই ঠিক মতো হাত ধুয়ে বসিস তো। সারা চোখ তুলে তাকালো সামনের দিকে। দাঁড়িয়ে আছে রাইয়ান। অয়ন বাস টার্মিনালে গিয়ে ওদের রিসিভ করে এনেছে।
সাথে এসেছে অরুণিমা, অভিক, চায়না বেগম, শেখর আর রাহাত মির্জা। সারা চোখ মুখ শক্ত করে ফেললো, তাদের দোষ চেপে বলল, রাহুলের বাচ্চা, আমাকে দেখে তোর নোংরা মনে হয়? হ্যাঁ মনে হয়। তুই উঠে, আমি তোর হাতে বানানো ওসব পিঠা খাবো না বলে দিচ্ছি। আহারে আমার গুণের মুকুট, তোমার জন্য পিঠা বানাতে বয়েই গেছে, তোর জন্য আটা সিদ্ধ করে রেখেছে, ওইগুলা খাগা। আরে থামো না, আসতে না আসতেই দুজন শুরু করে দিয়ে এলে। পূর্ণিমা বসলো সারার পাশে, প্রশংসা করে বলল, বাহ, সারা তো একদম লক্ষ্মী বউ হয়ে গিয়েছে, পিঠা বানাতে শিখে গেছো দেখছি। সারা দাঁত কপাটি বের করে বলল, ভালো হচ্ছে বৌমনি? খুব ভালো হচ্ছে। তা আমার ভাসুরের জন্য বানাচ্ছ নাকি? সারা ও ভিংচি কেটে বলল, আমার বয়ে গেছে কারোর জন্য পিঠা বানাতে? সে তো গলার দিক তাকাতেই বুঝতে পারছি, ভালোবাসি না তার জন্য কোনো কিছু করার ঠেকা পড়ে নাই, বলার পরও তার লাভ বাইট গলায় নিয়ে ঘুরছো। সারা তাকালো গলার দিকে, গলায় জলজল করছে লাভ বাইট। সারা ওড়না দিয়ে দ্রুত ঠেকে নিয়ে চোখ বন্ধ করে ফেলল। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বৌমনি আসতে না আসতেই তুমি শুরু করে দিয়েছো। আচ্ছা বাবা, কিছু বলছি না, তুমি বরঞ্চ পিঠাই বানাও। হাতে সেমাই কাটা শেষ হতে না হতেই সারা চুলার পাশে রেহেনার কাছে বসলো। রেহেনা উঠানে মাটির চুলায় চিতই পিঠা বানাচ্ছে। পিঠা ব্যাটার মাটির খোলায় দিয়ে ঢেকে দেওয়া 2 মিনিট পর পরই কেমন করে ফুলকো ফুলকো পিঠে তৈরি হয়ে যাচ্ছে। সারা বায়না ধরলো সে পিঠা বানাবে। রেহেনা ব্যাটার এগিয়ে দিল। তুই ওখানটায় বসে বানো, আমি চুলায় লাকড়ি দেই এখান থেকে। রেহেনা ভালোভাবে শিখিয়ে দিল সব। সারা বানানো পিঠাগুলো ও বেশ সুন্দর হচ্ছে, তবে খোলা থেকে পিঠা তুলতে বেশ বেগ পোহাতেই হচ্ছে ও তার। দুধ চিতই, দুধ পুলি, ভাপা পিঠা বানানো শেষ। এখন শুধু হাতে বানানো সেমাই রান্না করে নিলেই আজকের মতো পিঠা বানানো সমাপ্তি ঘটবে। রেহেনা হাঁসের মাংস আর পুকুরের মাছের নানান রকম পদ আগে রান্না করে রেখেছে। রেহেনা সেখানে অনুযায়ী দুধ গরম করে তার মধ্যে কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়ে নারকেল আর খেজুর গুড় মিশিয়ে জাল করে নিল সারা। ওগুলো ভালোভাবে ফুটে এলে রেহেনা সাবধানতা বজায় রেখে ধীরে ধীরে সেমাইগুলো ঢেলে দিল। সারা চামচ দিয়ে নাড়ছে যেন সবগুলো সেমাই এক জায়গায় দলা পেকে না যায়। সেমাই রান্না প্রায় শেষে এসেছে, অসম্ভব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। রেনা বাড়িতে সেমাই ঢেলে নিয়ে সারাকে তাড়া দিল ফ্রেশ হয়ে আসার জন্য। পিঠা বানাতে গিয়ে আটা দিয়ে একদম গোসল করে ফেলেছে। সারা গায়ে আটায় মাখামাখি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি সবাইকে ডেকে আনছি, গরম গরম পিঠা খাবে সবাই। সারা সম্মতি জানিয়ে উঠে গেল। সারার অসম্ভব ভালো লাগা কাজ করছে। বিদেশে আধুনিকতায় বড় হওয়া, গ্রাম বাংলার এই সকল ঐতিহ্য চোখের সামনে দেখার সুযোগ হয় নাই। আজ নিজের হাতে সবার সাথে পিঠে বানাতে পেরে খুশিতে মনটা ভরে উঠেছে। উঠানে শীতল পাটি পেরে পিঠাগুলো সাজানো হয়েছে। জমিলা বেগম সবাইকে ডাইনিংয়ে খেতে বলল। রাইয়ান বায়না করে বসে, সবাই মিলে উঠোনে রোদে বসে পিঠে খাবে। রাইয়ানের এহেন প্রস্তাবে সবাই নেচে ওঠে। সবার মতামত একই, তারা সবাই উঠোনে বসে পিঠে খাবে। সবাই উঠোনে এসে বসেছে, শুধু আসেনি আবির্ভাব। আবির্ভাব এই সকল গুড় দিয়ে বানানো পিঠা খায় না, মিষ্টি তার তেমন পছন্দ নয়। সারা মুখ গোমরা করে নিল। এত কষ্ট করে পিঠা বানালো, মনে মনে কত কিছুই না ভেবে নিল আবির্ভাব পিঠা খেয়ে একটু প্রশংসা করবে, তার বেশ ভালো লাগবে, অথচ সে খাবে না জানিয়ে দিয়েছে। কিছুটা দূরে চেয়ার পেতে ফোন স্ক্রল করছে আবির্ভাব। শেখর পিঠার একটা বাইট মুখে নিয়ে শব্দ করে বলল, উফ, পিঠাগুলো এত মজা হয়েছে না স্যার, আপনি যে কি মিস করছেন। আবির্ভাব খায়াল ঘুরিয়ে তাকালো শেখরের দিকে। কিছুক্ষণ পর আবারও মনোযোগ দিল ফোনে। শেখর এবার ভাপা পিঠার বাইট মুখে নিয়ে সারার দিকে তাকে প্রশংসা করে বলল, সত্যি ম্যাডাম, অসাধারণ পিঠা বানিয়েছেন, কেউ বুঝতেই পারবে না আপনি প্রথম পিঠা বানিয়েছেন আজ। শেখরের কথায় সবাই সায় দিল, বলল, সারা সত্যি খুব ভালো হয়েছে। আবির্ভাব ফোন রেখে বিদ্যুৎ তাকালো সবার দিকে। সে কি কানে কম শুনলো? সারা পিঠা বানিয়েছে মানে? সারা পিঠা বানাতে পারে নাকি? সারা মুখ গুমরা করে বসে আছে। পিঠার চামচ দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলছে, এখন অবধি মুখে তুলে নাই। আবির্ভাব দ্রুত সারার পাশে এসে বসলো। সারার দিকে তাকিয়ে বলো, খাইয়ে দাও। সারা চোখ তুলে তাকালো। কি হলো, খাইয়ে দাও। খেতে হবে না আপনাকে, আপনি তো এসব খান না। আমি মিষ্টি তেমন পছন্দ করি না, তবে তোমার হাতের পিঠা না খেলে এ জীবন ব্যর্থ বউ।
প্লিজ খাইয়ে দাও। সারা সবার দিকে তাকালো, ফিটফিট করে বলল, সবার সামনে খাইয়ে দিতে পারবো না, আপনি নিজে নিয়ে খান। তুমি খাইয়ে না দিলে বিষয়টা একদম অসম্পূর্ণ থেকে যাবে বউ। পিঠাই তো খাচ্ছি, সবার সামনে তো আর তোমাকে খাচ্ছি না যে এত লজ্জা পাচ্ছ। সারার কান গরম হয়ে উঠল, চোখ মুখ শক্ত করে পিটপিট করে বলল, আপনাকে কি এমনি এমনি অসভ্য বলি আমি? তুমি অসভ্য বলো, এই জন্যই তো আমি অসভ্য হয়ে যাই বউ। অভি বেটা, তুমি নিজেও খাচ্ছ না, আবার সারাকেও খেতে দিচ্ছ না, এটা কিন্তু খুব খারাপ। আবির্ভাব চায়না বেগমের দিকে তাকিয়ে গোমরা মুখে বলল, আমি কি শুধু শুধু খাচ্ছি না, দেখো না আমার হাত কেমন ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে। সারাকে বললাম একটু খাইয়ে দিতে, ও রাজি হচ্ছে না। এটা তো খুব খারাপ। সারা, একটু খাইয়ে দাও অভি বেটাকে, বেচারা হাত দিয়ে খেতে পারছে না। সারা চোখ মুখ শক্ত করে নিল, চামচ দিয়ে পিঠে মুখে তুলে দিতে গেলেই আবির্ভাব সরিয়ে দিল। হাত দিয়ে দাও। সারা ফের হাত দিয়ে আবির্ভাবের মুখে পিঠে তুলে দিল। আবির্ভাব বেশ মজা করেই খাচ্ছে পিঠা, ফিসফিসিয়ে বলল, আমার বউ তো দারুণ পিঠা বানাতে পারে। সারা লাজুক হাসলো, চিবুক নিচে নামিয়ে বলল, আন্টি সাহায্য করছে জন্য পেরেছি, আমি একা একা পারতাম নাকি? সে যাই হোক, তুমি প্রথমবারই একদম পারফেক্ট বানিয়েছ। পিঠে খাওয়ার পরে সবাই সিদ্ধান্ত নিয়েছে গ্রামের মাঠ ঘাট ঘুরে ঘুরে দেখবে সবাই। হায়দার মিয়া খাওয়ার পরই বের হতে দেয় নাই। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বের না হলে হেঁটে হেঁটে দেখা সম্ভব হবে না। সরিষা খেতে গিয়ে ফটোশ্যুট করা সবার প্রধান উদ্দেশ্য। শাড়ি পরবে সবাই এক কালারের। পাবনার ছোট মার্কেট খুঁজে খুঁজে অয়ন সবার জন্য বাসন্তী কালার হাফ সিল্ক শাড়ি কিনে এনেছে। অয়ন নিজ হাতে ছবিকে সাজাবে জন্য জিদ ধরেছে। অয়ন সাজতে গেলে দুষ্টুমি শুরু করবে, এই ব্যাপারে বেশ জানা আছে ছবির। পেটিকোট ব্লাউজ পরে শাড়ি বুকে জড়িয়ে দিয়ে বলল, আমি ফুপির কাছে যাই, ফুপি খুব তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দিতে পারবে। আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো, এটাই ফাইনাল। আশা বলছে। ছবি ঠোঁট উঠে তাকালো অয়নের দিকে, করুণ কঞ্চে বলল, দুষ্টমো করবেন না তো? না, করবো না, এসো। ছবি সাহস করে এগিয়ে আসলো। অয়ন শাড়ি হাতে নিয়ে কোমরের অংশ গুজে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ছবির বুকের উপরে তিলটা তাকে বেশ টানছে। ফিসফিস করে বলল, জান, একটু দুষ্টামি করি? না, আপনি কিন্তু কথা দিয়েছেন কোনো রকম দুষ্টমো করবেন না। বেশি করবো না তো, একটু করি। না, একটুও না। অয়ন শুনল না ছবির বারণ, ঠোঁট ছোয়ালো। তিলের উপর গভীরভাবে চুমন করতে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো জেবা। শাড়ি পরে আঁচল ধরে আছে। একটা সেফটি পিন নিতে এসেছিল ছবির কাছে। রুমে ঢুকে যে এমন বিব্রতিকর পরিস্থিতির মুখোমুখি হবে সেটা ধারণাও করতে পারে নাই। মনে মনে নিজেকে বেশ খানিক গালিয়ে দিল। স্বামী স্ত্রী রুমে থাকা অবস্থায় অবশ্যই নক করে আসা উচিত ছিল তার। যেবার উপস্থিতি টের পেতেই অয়ন ছবিকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ছবি অপ্রস্তুত হয়ে পড়ল, তুতলিয়ে বলল, আপু কিছু লাগবে কি? জেবা অনুতপ্ত সুরে বলল, আসলে আমি দুঃখিত, একটা সেফটি পিন নিতে এসেছিলাম। ছবি বেশ কয়েকটা সেফটি পিন এনে জেবার হাতে দিল। জেবা দাঁড়ালো না এক মুহূর্ত, বের হয়ে গেল রুম থেকে। সবার পরনে একই শাড়ি। রায়ান আসার সময় সাথে করে ক্যামেরা নিয়ে এসেছিল গ্রামীণ সৌন্দর্যে কিছু ক্যাপচার নিবে জন্য। এখন মহিলা সম্প্রদায়ের ছবি তুলতে হবে ভেবে রাগ হচ্ছে তার। গোমরা মুখে একে একে দেখে নিল সবাইকে। গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটছে সবাই। অয়ন ছবির হাত ধরে হাঁটছে। শাড়ি পরে হোঁচট খেয়ে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। হাঁটার সময় অনেক চোখ পড়লো মাঠের পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা যুবকের উপর। মুহূর্তেই মুখের বদল পাল্টালো অয়নের। হাতের রগগুলো যেগুলো ভেতরে তীব্র রাগ যেন ঝড়ের বেগে বাইরে চলে আসবে। এবার চোখ বন্ধ করে ধাতস্থ করে নিল নিজেকে। স্বাভাবিক গলায় ডাকলো আবির্ভাবকে। ভাইয়া, ছবিকে সাথে নিয়ে যাও তো একটু। আবির্ভাব এগিয়ে আসলে মনের কাছে হাত ধরে তাকে কাছে টেনে নিয়ে বলল, আয় বাবু সোনা। ছবি তাকালো অয়নের পানে, মৃদু কণ্ঠে শুধল, আপনি কোথায় যাবেন? কোথাও না, আসছি এখনই। তুমি ভাইয়ের সাথে এগিয়ে যাও। আবির্ভাব কিঞ্চিত সুকুচালো, সন্দেহজনিত গলায় আওড়ালো, এদিক ওদিক কি দেখছিস বলতো? খানিক জোর করে হাসলো অয়ন। দাঁত খেলিয়ে কনিষ্ঠ আঙ্গুল তুলে বলল, ছোট কাজ, তাড়াতাড়ি চলে আসবো। যাও তোমার বোনকে নিয়ে। ছি, বাসায় থাকতে কি করেছিস? রাস্তায় বের হলে পেয়ে যায়। বিকেলে নরম রোদ মেঠো পথের কাঁধে যেন সোনালি শাল ফেলে দিয়েছে। আঁকা পাকা এই পথে এক
অনন্ত যাত্রার আহ্বান, যার দুই পাশে যত দূর চোখ যায় শস্য ফুল এক অশেষ সমুদ্র। ফুলগুলো বাতাসের কোমল স্পর্শে দুলছে, যেন প্রকৃতি নিজেই এক মধুর সঙ্গীত রচনা করছে। সর্ষে ক্ষেতের মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা পুরনো গাছগুলো নিঃশব্দে সাক্ষ্য দিচ্ছে সময়ের অনন্ত প্রবাহের। দূরের কোনো কুড়ে ঘর থেকে বেঁচে আসা চুলোর ধোঁয়া থেকে বিকেলের আলোয় গলে গিয়ে এক অপ্রার্থিব আবহ তৈরি করছে। পাখির দলের আকাশের নীল ক্যানভাসে উঠছে যেন এক নীরব শান্ত প্রকৃতি। রং আরো কিছু যেন প্রাণ যোগ করছে। সময় যেন থেমে গেছে, আর এই সুরভিত সর্ষে ক্ষেত, মেঠো পথ আর বিকেলের স্নিগ্ধ আলো মিলে সৃষ্টি করেছে এক নিখুঁত কবিতা। রোদে ছিকিমিকি আলোর মাঝে হঠাৎই কালো মেঘ এসে যেমন অন্ধকার নামিয়ে দেয়, আবার কিছু সময় পর ধীরে ধীরে মেঘ সরে গিয়ে আবার পুরো জগৎটাকে আলোকিত করে। অয়নের মনোভাব যেন একই হলো। কঠিন মুখখানা পরিবর্তন হলো, মুখে ফুটলো হাসে। সবাই মুগ্ধ নয়নে গ্রামের প্রকৃতি বিলাস করছে। অয়ন ছবিকে ওদের সাথে এগিয়ে যেতে বলে নিজে একাই জায়গায় ঠায় দাঁড়ালো। ট্রাউজারের পকেটে ফোন ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল বাইকার কাছে। হুডি দিয়ে মাথা ডেকে থাকলেও অয়নের ইব্রাহিমকে চিনতে ভুল হলো না। ছোট কামড়ে হেসে পেছন থেকে ডাক দিল, হে ব্রো, কি অবস্থা? ইব্রাহিম ঘুরে তাকালো। ফসলের জমি নিয়ে বেশ চোটপাট দেখাচ্ছিল কৃষককে। কোনো কারণে মেজাজ বেশ বিক্রি আছে। অয়নকে দেখে মেজাজ যেন হুড় করে বেড়ে গেল আরো। অগ্নিদগ্ধ হিংস্র সিংহের ন্যায় তাকালো অয়নের দিকে। হাতের মুষ্টি পাকে রাগে ফুসফুস করছে। অয়ন আচমকায় জড়িয়ে ধরলো ইব্রাহিমকে। গালে চুপ করে একটা চুমু দিয়ে একটু দূরে সরে আসলো। আকস্মিক এমন ঘটনায় ইব্রাহিম বেশ আশ্চর্য হলো। চোখ বড় বড় হয়ে গেল, আপনা আপনি ফাঁকা হয়ে গেল ঠোঁট জোড়া। অয়ন হাত দিয়ে ঠোঁট ডলছে, থুতু ফেলে বলল, ছি, শীতের দিন একটু ভালো ক্রিম মাখতে পারিস না? কেমন গন্ধ মুখ দিয়ে। কি লেগে গেছিস বলতো? ইব্রাহিম তাতে দাঁত চেপে বলল, একদম চুপ কইরা থাক কইতাছে। মটকা গরম করিস না, তোর উপর এমনিতেই বহুত রাগ আছে। মাইরি, বেশি কথা কইলে এহানেই পুঁতে রাইখা দিব। অয়ন দাঁত কাবাটি বের করে ইব্রাহিম পেট পেঁচিয়ে ধরে নিজের দিকে এগিয়ে আনলো। ডান হাত দিয়ে নাক চেপে ধরে বলল, আরে আমি তো তোর ধন্যবাদ দিতে আসলাম। তুই সেদিন মিথ্যা বলে আমাদের বিয়েটা যদি না করিয়ে দিতিস তাহলে ছবির মতো বউ আমি পেতাম না। খুশিতে তোকে যে একটু জোরে ধরবো সে উপায়ও নেই। তোর বউ টিকবে না ভাই। কদিন গোসল করিস না বলতো? একদম পচা পশুর সরে দিয়ে যেমন গন্ধ আসে, তোর সরে দিয়েও তেমন গন্ধ। ইব্রাহিম রাগ চেপে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। গ্রামের চেয়ারম্যান লাস্ট ওয়ার্নিং দিয়েছে, ইব্রাহিমের নামে আয় কোনো নালিশ তার কানে গেলে তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হবে। ইব্রাহিম নিজের রাগকে সংবরণ করলো, মৃদু কঞ্চে বলল, তুই যা এখান থেকে, আমার রাগ উঠিয়ে দিস না। আরে দাঁড়া, যাচ্ছে, একটু ধন্যবাদ দিয়ে নে, তারপর না চলে যাব। তোর সেটা ভাঙ্গা ধন্যবাদ তোর কাছেই রাখ, তুই যাবি এখান থেকে। অয়ন গাল ফুলিয়ে নিল। তৎক্ষণাৎ তোমরা মুখে বলল, ভালো জিনিস নিতে জানলি না তুই। যাকে বনে ঘুরতে এসছে, একটু আনন্দ করে যাই। হোদাই তোর ক্যান্সেল করছে এখানে। ইব্রাহিম রাগে ফুসফুস করছে, তবে বাইরে প্রকাশ করলো না। মৃদু হেসে বলল, আচ্ছা যা, ঝামেলা করিস না। উত্তর পাশের জমিগুলো প্রায় সবই হায়দার মিয়ার। 5 বিঘা দাগের পুরোটাই সর্ষে ক্ষেত। তার পাশে জমিতে লাগানো ফুলকপি, মূলা, গাজর, পালং শাক। শামিমা ঘুরে ঘুরে নিজেদের জমি দেখাচ্ছে সবাইকে। সরিষা ক্ষেতের মাঝ বরাবর দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে ব্যস্ত সারা। ফটোগ্রাফ আবির্ভাব নিজে। সিঙ্গেল পিক অনেকগুলো ওঠার পর সারার বেশ ইচ্ছে করলো কাপেল পিক তুলতে, কিন্তু মুখে বলছে না। আবির্ভাব ক্যামেরা রায়ানের হাতে এগিয়ে দে সারার পাশে গিয়ে দাঁড়ালো। সরিষা ফুল ছিঁড়ে সারার কানে গুঁজে দিয়ে এক হাত কাঁধে আর আরেক হাত কোমরে রেখে বেশ রোমান্টিক ভাবে কয়েকটা কাপেল পিক তুলল। ছবি ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। 10 মিনিটের কথা বলে গিয়ে আধ ঘন্টায়ও আসার নাম নেই তার। এত কষ্ট করে শাড়ি পরলো, দুজনে ছবি তুলবে কয়েকটা, অথচ তার আসার নামই নেই। যে বা প্রকৃতির অপরূপ দৃশ্যে মুগ্ধ হচ্ছে বারংবার। ফোনে ভিডিও করে নিল চারিপাশে। মাঠ পেরিয়ে পুরোটা হলুদ ফুলের সমারোহ। ম্যাডাম, আপনি ছবি উঠাবেন না? শেখরের এহেন প্রশ্নে চোট এড়িয়ে হাসলো চেপা। মৃদু হেসে বলা, উঠবো, সবাই উঠিয়ে নিক, তারপর না হয় আমি উঠবো। আমি তুলে দেই। জেবা ভরকালে, তবে বুঝতে দিল না। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ঘাট দুলিয়ে বলা, ঠিক আছে তোলো।
ফোন এগিয়ে দিয়ে বলল, আমার ফোনে তুলে দাও। শেখর জেবার ফোনে বেশ কয়েকটা ছবি তোলার পর নিজের ফোনের ক্যামেরা অন করে জেবার কয়েকটা ছবি তুলল। জেবাকে ফোন এগিয়ে দিয়ে বলল, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলো। একটা সেলফি নেওয়া যাবে? অবশ্যই। শেখর দেরি করলো না আর কয়েকটা ঝটপট সেলফি তুলে বলল, অয়ন এসেছে। ছবিকে টানছে ছবি ওঠার জন্য। ছবি গোমরা মুখ ঠিক হলো না, বুকের উপর 2 হাত ভাঁজ করে অয়নের দিক থেকে উঁচু হয়ে দাঁড়ালো। অয়ন আচমকাই পাচা খুলে তুলে নিল ছবিকে। রায়ানকে ডেকে বলল, ছবি তুল কয়টা। ছবি ভরকালো, পিছিয়ে নামানোর জন্য তাড়া দিল। ফিসফিসিয়ে বলল, পাগল হয়েছেন কি? লাজ লজ্জা বিক্রি করে খেয়েছেন? ছোট মামি, মামা, ভাইয়া এখানে, আর আপনি সবার সামনে এভাবে কোলে তুলছেন? তুলছে, একদম কথা বলবে না, সুন্দর করে পোজ দাও। রায়ান দুজনের ক্যাপচার নিল বেশ কয়েকটা ছবি। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ফিসফিসিয়ে বলল, সবার সামনে মুখ দেখাবো কি করে এখন? অয়ন নির্বিঘ্নে বলল, কেন, মুখে আবার কি হলো? আগে যেভাবে দেখাতে, এখন সেভাবে দেখাবে।